হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব জেনারেল সায়েন্সের প্র্যাকটিস সেট। জেনারেল সায়েন্সের যে প্র্যাকটিস সেটটা এখানে আমরা রেখেছি, এটা রেলের গ্রুপ ডি থেকে শুরু করে ডব্লিউবিসিএস প্রিলিমস, মেন্স এবং মিসলেনিয়াস পরীক্ষাতেও খুব হেল্পফুল হবে। এবং তোমরা জানো যে সেপ্টেম্বরের মধ্যেই মিসেলেনিয়াস পরীক্ষা হওয়ার কথা রয়েছে। যদি মিসেলেনিয়াসের পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা যদি সেপ্টেম্বরের মধ্যেই হয়, তো সেক্ষেত্রে জেনারেল সায়েন্সের এই প্র্যাকটিস সেটটা অত্যন্ত খুব মানে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে এবং তোমাদের খুবই হেল্প করবে। তো চলো শুরু করছি আমরা জেনারেল সায়েন্সের এই প্র্যাকটিস সেটটা নিয়ে। কোশ্চেন নাম্বার 1 এ কি বলেছে? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়ার্ক অ্যান্ড এনার্জি? অর্থাৎ ওয়ার্কের এবং মানে ওয়ার্কের এবং এনার্জির দুটোরই এসআই ইউনিট কি? অর্থাৎ ওয়ার্কের আর এনার্জির দুটোরই এসআই ইউনিট একই। তাহলে সেটা কি? আনসার আমরা যদি দেখি যে ওয়ার্কের ইউনিট কিন্তু অলওয়েজ এসআই ইউনিট কিন্তু জুল। অর্থাৎ কাজের যে এসআই একক এবং শক্তির এসআই একক হলো কি বলো? জুল। তো এক্সপ্লেনেশনটা আমরা একটু দেখে নেব। দেখো, জুল। আনসার, কারেক্ট আনসার অপশন বি, জুল। The SI unit of both work and energy is the joule. এখন এই জুল বললে হবে না, জুলের এক মানে জুলের ডেফিনেশনটা কি বলছে? 1 জুল is equals to the work done when a force 1 নিউটন move an object through a distance 1 মিটার। অর্থাৎ কার্য এবং শক্তির উভয়ের এসআই একক কিন্তু জুল। আর জুল কি? 1 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুকে বলের অভিমুখে, যেদিকে বল প্রয়োগ করা হবে সেদিকে 1 মিটার সরালে যে কাজ সম্পন্ন হয় তাকে জুল বলে। তোমরা জানো যে কখন ওয়ার্ক জিরো হয়, কখন ওয়ার্ক ম্যাক্সিমাম হয়। ওয়ার্ক কখন জিরো হবে, কখন ম্যাক্সিমাম হবে, কখন মিনিমাম হবে, সেটা তোমাকে ইকুয়েশনে ফেলে তোমাকে বার করতে দেয়। অনেক সময় ইকুয়েশনটা বার করতে দেয় বলতে তোমাকে একটু বেসিক ইকুয়েশন জানতে হবে। ডব্লিউ ইজ ইকালস টু এফ এস কস থিটা। ডব্লিউ ইজ ইকালস টু এফ ইন্টু এস কস থিটা। এখন এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তখন কস 90 ডিগ্রির ভ্যালু কত? জিরো। তাহলে জিরোকে যদি আমি এটা দিয়ে মাল্টিপ্লাই করি, তখন আমার ওয়ার্ক কত হবে? জিরো। আবার অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, তাহলে এই কস 0 ডিগ্রির ভ্যালু 1, তখন কাজ ম্যাক্সিমাম হবে। আর অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি হয়, তার ভ্যালু কস 180 ডিগ্রির ভ্যালু -1, তখন এটা মিনিমাম কাজ হবে। তাহলে কি আমরা জানবো? যখন অ্যাঙ্গেল মানে থিটা যখন 90 ডিগ্রি হবে, তখন ওয়ার্ক জিরো হবে। থিটা যখন 0 ডিগ্রি হবে, তখন ওয়ার্ক ম্যাক্সিমাম হবে। আর থিটা যখন 180 ডিগ্রি হবে, তখন কিন্তু ওয়ার্ক মিনিমাম হবে। তাহলে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। চলো নেক্সট কোশ্চেন। বলেছে নিউটনস ফার্স্ট ল অফ মোশন ইজ অলসো নোন অ্যাজ। বলছে নিউটনের যে গতিসূত্র, অর্থাৎ নিউটনের 3টে গতিসূত্র আমরা জানি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। তা প্রত্যেকটা লই এমন কিছু ব্যাখ্যা করেছে যে তার জন্য প্রত্যেকটা লয়ের একটা নাম আছে। যেমন কোনটা ল অফ এনার্জি, কোনটাই বলা হচ্ছে ল অফ ইনার্শিয়া। এরকম তার লয়ের নাম আছে, ল অফ রিয়াকশন অ্যাকশন। এরকম প্রত্যেকটা গতিসূত্রকে বলা হয়। তা এখন বলেছে এখানে কি বলো, ফার্স্ট ল কে বলা কি বলা হয়? ফার্স্ট ল অফ মোশন ইজ অলসো নোন অ্যাজ ল অফ ইনার্শিয়া বা জড়তার সূত্র বা জাড্যতার সূত্র। চলো এক্সপ্লেনেশনটা দেখে নেব আমরা। বলেছে কি, নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি জড়তার ধারণা পাই বা ইনার্শিয়া, বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায়। কি না, দেখা গেল আমরা উদাহরণ হিসাবে তো আগেও পড়েছি, সেটাই বলছি। কি না, কোনো একটা চলন্ত বাস হঠাৎ করে ব্রেক মারলো,
আচ্ছা, থেমে গেল, তোমার বডিটা কিন্তু সামনের দিকে একটু ঝুঁকে যাবে। আবার একটা স্থির বাস, স্থির আছে, হঠাৎ করে চলতে শুরু করলো, তুমি একটু পিছনের দিকে বেঁকে যাবে। এগুলো হচ্ছে ইনার্সিয়ার এক্সাম্পল। এটি নির্দেশ করে যে বাইরের বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু সমবেগে চিরকাল চলতে থাকবে। এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্রের ব্যাখ্যা। চলো নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন আর্থ সারফেস? অর্থাৎ অ্যাক্সিলারেশন বা ত্বরণ এর মান কত? এই ত্বরণের মান অর্থাৎ স্মল জি এর মান আর্থ সারফেসে একরকম হয়, মুন সারফেসে একরকম হয়। আবার যত হাইট বাড়ে তত কিন্তু এই স্মল জি এর ভ্যালু কি হয়, কমতে থাকে। যত আমরা আর্থ সারফেস থেকে উপরের দিকে যাব, স্মল জি এর ভ্যালু কমতে থাকবে। যত আর্থ সারফেস থেকে আর্থের সেন্টারে যাব, তখন আবার স্মল জি এর ভ্যালু কমতে থাকবে। তা তোমাকে জিজ্ঞেস করা যদি হয় যে স্মল জি এর ভ্যালু কোথায় জিরো হবে, তোমরা বলবে স্মল জি এর ভ্যালু জিরো হবে অ্যাট দ্য সেন্টার। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে, অ্যাট দ্য সেন্টার, পৃথিবীর কেন্দ্রে কি হবে বলো, স্মল জি এর ভ্যালু জিরো হবে। তার মানে আর্থ সারফেস থেকে যত কেন্দ্রের দিকে যাওয়া যায় তত স্মল জি এর ভ্যালু কমতে থাকে। আবার আর্থ সারফেস থেকে যত উপরে ওঠা যায় তত স্মল জি এর ভ্যালু কমতে থাকে। তাহলে স্মল জি এর ভ্যালু ম্যাক্সিমাম কোথায় হয়? ম্যাক্সিমাম হচ্ছে আর্থ সারফেসে। ম্যাক্সিমাম কোথায় বলো? আর্থ সারফেস। অর্থাৎ স্মল জি এর ভ্যালু আর্থ সারফেসে কত, সেটাকে যদি মানে 9.8 মিটার পার সেকেন্ডও বলতে পারি, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারও বলতে পারি, কারণ ত্বরণের এককে একটা সেকেন্ডে স্কোয়ার থাকে। আবার এটাকে আমরা বলতে পারি 980 বা 81 সেন্টিমিটার পার স্কোয়ার। তাহলে এই কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন এ। এক্সপ্লেনেশন আমরা একটু দেখে নাও। বলেছে the standard average acceleration due to gravity at sea level on earth is approximately 9.8 মিটার পার সেকেন্ড। তারপর এখানে পোল আর ইকুয়েটরের কথা বলা হচ্ছে, যে পোল রিজিয়নে ম্যাক্সিমাম হয় আর ইকুয়েটর রিজিয়নে কি হয়, মিনিমাম হয়। এটা যদি পৃথিবীর হয়, তাহলে মাঝখান থেকে যেটা আমাদের নিরক্ষরেখা বা ইকুয়েটর, এই ইকুয়েটর যে অঞ্চল, ইকুয়েটর অঞ্চলে মিনিমাম হয়। আর এই যে মেরু অঞ্চল অর্থাৎ নর্থ পোল বা সাউথ পোল, এখানে কি হয় না, স্মল জি এর ভ্যালু ম্যাক্সিমাম, আর ইকুয়েটর রিজনে কি হয় বলো, মিনিমাম। চলো নেক্সট কোয়েশ্চেন। রেট অফ ডুইং ওয়ার্ক ইজ ডিফাইন অ্যাজ, অর্থাৎ কাজের যে হার, অর্থাৎ কাজকে ওয়ার্ক বাই টাইম, যদি আমি ওয়ার্ককে টাইম দিয়ে ভাগ করি তাহলে আমার কি বলা যেতে পারে সেটাকে? নিশ্চয়ই, যদি 1 সেকেন্ডে যে কাজটা হয় তাকে পাওয়ার বলা হয় বা ক্ষমতা। অর্থাৎ পাওয়ার বা ক্ষমতা হচ্ছে অপশন বি। অর্থাৎ আমরা পাওয়ার বলতে বুঝি ওয়ার্ক বাই টাইম। এক্সপ্লেনেশনটা দেখে নেব। পাওয়ার, পাওয়ার কি বলছে? পাওয়ার ইজ ডিফাইন্ড as the rate at which work is done or energy is converted। ফর্মুলা কি? এসআই ইউনিট হচ্ছে ওয়াট। একক সময়ে সম্পূর্ণ কাজের পরিমাণকে ক্ষমতা বলা হয়। এই ক্ষমতার এসআই একক হলো কি বলো? ওয়াট। তাহলে কাজের একক কি? ইউনিট অফ ওয়ার্ক। কাজের এসআই একক কি? আমরা দেখলাম একটু আগে যে জুল। কিন্তু পাওয়ারের এসআই ইউনিট কি? পাওয়ারের এসআই ইউনিট হলো ওয়াট। নেক্সট কোশ্চেন। 1 horsepower is equal to how many watt? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেক এক্সামে এই কোশ্চেন আমরা আসতে দেখেছি, এবং এখানে স্টুডেন্টদের একটা কনসেপ্ট মানে কনফিউশন হয়, 746 না 748 না 750, এটা নিয়ে। এটা বেশ ভালো করে মেমোরাইজ করে যাবে। 746 অর্থাৎ 746 আমরা বলি কি না 1 horsepower। এক্সপ্লেনেশনটা দেখবো।
বলেছে যে 1 horsepower is a practical unit used to measure the power of engine and electric motor. 1 horsepower is equals to 746 watt. অর্থাৎ অশ্ব ক্ষমতা হলো ক্ষমতার একটা ব্যবহারিক একক। এক অশ্ব ক্ষমতা ইজ ইকালস টু 746 ওয়াট। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক রেজিস্ট্যান্স? অর্থাৎ ইলেকট্রিক রেজিস্ট্যান্স বা বৈদ্যুতিক রোধের একক কি? ইলেকট্রিক রেজিস্ট্যান্স বা বৈদ্যুতিক রোধের একক হলো ওহম। এক্সপ্লেনেশনটা আমরা একটু দেখে নেব। আমরা ওহমস ল তো পড়েইছি। The SI unit of resistance is ohm. According to Ohm's law, resistance, ampere current, volt is potential difference and coulomb is a electric charge. অর্থাৎ রোধের এসআই একক তো ওহম, অ্যাম্পিয়ার হলো কি তড়িৎ প্রবাহের একক, ভোল্ট হলো বিভব পার্থক্যের একক, কুলম্ব হলো আধানের একক। এটাও বেশ ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। চলো, কোশ্চেন নাম্বার 7, the filament of an incandescent electric bulb is made of. অর্থাৎ সাধারণ বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসের তৈরি হয়? তাহলে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট সেটা দিয়ে তৈরি হয় যেটার মেল্টিং পয়েন্ট হাই, তাহলে না হলে সহজে গলে যাবে। তাহলে মেল্টিং পয়েন্ট হাই কার? আমরা জানি যে হাইয়েস্ট মেল্টিং পয়েন্টের যে মেটাল তার নাম হচ্ছে কি বলো? টাংস্টেন। তাহলে ইলেকট্রিক বাল্ব বা বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট নিশ্চয়ই টাংস্টেন দিয়েই তৈরি করা হয়। এক্সপ্লেনেশনটা দেখবো আমরা। টাংস্টেন ইজ ইউজড বিকজ it has an extreme high melting point and high resistance, allowing it to glow white hot without melting. টাংস্টন ধাতুর গলনাঙ্ক অত্যন্ত বেশি, কত না 3422 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং রোদ বেশি হওয়ার কারণে অতিরিক্ত উত্তাপেও এটা কিন্তু গলে যায় না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় তোমাদের জিজ্ঞেস করবে যে টাংস্টেন দিয়ে মানে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি করার কারণ কি? কারণ হচ্ছে হাই মেল্টিং পয়েন্ট বা টাংস্টেন ধাতুর গলনাঙ্ক বেশি। নেক্সট কোশ্চেন নাম্বার 8, হু ডিসকভার্ড দ্য কি বলেছে বলো? হু ডিসকভার দ্য এক্স রে? তাহলে এক্স রে কে ডিসকভার করেছে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা অনেক সময় পরীক্ষায় আসে, তার কারণ এই এক্স রে যে ব্যক্তি আবিষ্কার করেছে ওই ব্যক্তি ফিজিক্সে প্রথম নোবেল প্রাইজ পেয়েছে। ইন দ্য ফিল্ড অফ ফিজিক্স ফার্স্ট টাইম নোবেল প্রাইজ পেয়েছে কে? না ডব্লিউ.সি. রন্টজেন। তার মানে এই কোশ্চেনের রাইট আনসার ডব্লিউ.সি. রন্টজেন। এক্সপ্লেনেশনটা আমরা একটু দেখব। জার্মান ফিজিসিস্ট কি না ডব্লিউ.সি. রন্টজেন ডিসকভার এক্স-রে 1895। হি ওন দ্য ফার্স্ট নোবেল প্রাইজ ইন ফিজিক্স 1901 ফর দিস ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট। অর্থাৎ আমরা জানি যে জার্মান বিজ্ঞানী উইলহেলম কনরাড রন্টজেন 1895 সালে এক্স-রে আবিষ্কার করে এবং এর জন্য 1901 সালে পদার্থবিজ্ঞানে তিনি নোবেল প্রাইজ। নেক্সট কোশ্চেন নাম্বার 9, স্পিড অফ লাইট ইজ ভ্যাকুয়াম ইজ ইকুয়ালস টু। অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? আমরা জানি যে শূন্য মাধ্যমে আলোর যে গতিবেগ সেটাই নাকি হাইয়েস্ট, মানে সবচেয়ে গতিমান একটা বিষয়। তাহলে তার আনসার অবশ্যই আমরা জানি যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এই কোশ্চেনের রাইট আনসার হবে অপশন এ। ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট এটা। দ্য স্পিড অফ লাইট ইজ ভ্যাকুয়াম ইজ ডিনোটেড বাই সি is universally equal approximately কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মানে যদি একটা মানে ভ্যালু বার করা হয় তাহলে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। কোশ্চেন নাম্বার 10, hydraulic lift works on which physical principle?
হাইড্রোলিক লিফট কোন সূত্রের ভিত্তিতে কাজ করে? আমরা জানি যে হাইড্রোলিক লিফট, হাইড্রোলিক ব্রেক, হাইড্রোলিক প্রেসার এগুলো সব পাস্কাল ল এর কাজ করে। এক্সপ্লেনেশনটা আমরা একটু দেখে নেব। পাস্কাল ল বলছে কি না, পাস্কালের সূত্র অনুযায়ী আবদ্ধ তরলের উপর প্রয়োগ করা চাপ সমস্ত দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং এই নীতির উপর ভিত্তি করে হাইড্রোলিক লিফট এবং হাইড্রোলিক ব্রেক তৈরি করা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 11 বলছে মিরাজ ইন ডেজার্ট ইজ কজড বাই হুইচ অপটিক্যাল ফেনোমেনন। অর্থাৎ এই যে মরুভূমির মরীচিকা, এটা আমাদের আলোর কোন ধর্মের জন্য বা কোন ঘটনার এর মধ্যে আছে যে মরুভূমির মরীচিকাটাকে ব্যাখ্যা করে? এটা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। কারেক্ট অ্যান্সার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আমরা দেখে নেব এক্সপ্লেনেশনটা। বলছি মরুভূমির উত্তপ্ত বায়ুমণ্ডলে বায়ুর ঘনত্বের তারতম্যের কারণে আলোর প্রতিসরণের পর সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত আলোকরশ্মির আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে মরীচিকার সৃষ্টি করে। প্রসেস অফ কোটিং আয়রন উইথ জিঙ্ক টু প্রিভেন্ট রাস্টিং। অর্থাৎ মরীচিকা মানে আমাদের যেটা বলা হচ্ছে যে রাস্টিং অর্থাৎ মরিচা বা জং ধরা যেটাকে বলে, মরিচা রোধে লোহার উপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কি বলে? মরিচার উপর লোহার উপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলা হয় কি বলো? গ্যালভানাইজেশন। কারেক্ট অ্যান্সার হচ্ছে গালভানাইজ। ভালকানাইজেশন কি? রবারকে হার্ডি বানানোর জন্য। রবারকে হার্ডি বানানোর জন্য কি করা হয় না? ভালকানাইজেশন। চলো এর এক্সপ্লেনেশনটা আমরা দেখব। Galvanization applies a protective layer of zinc into iron or steel to prevent exposure to oxygen and moisture, thereby halting rust formation. লোহা বা ইস্পাতকে বায়ুর অক্সিজেন ও জলীয় বাষ্পের হাত থেকে রক্ষা করতে দস্তার প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলা হয়। নেক্সট কোশ্চেন, কেমিক্যাল নেম অফ ব্লিচিং পাউডার। অনেক সময় ব্লিচিং পাউডারের কেমিক্যাল নেমের বদলে তোমাকে কি না সংকেতটা জানতে চায়। সংকেতটা কি? CaOCl Cl, অথবা এভাবেও লেখা হয় CaOCl2। অর্থাৎ এটাকে যদি আমরা দেখি যে এটাই ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি না? ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। এক্সপ্লেনেশনটা আমরা একটু দেখব। ব্লিচিং পাউডার ইজ কেমিক্যালি নোন অ্যাজ কি বলো? ক্যালসিয়াম অক্সিক্লোরাইড উইথ কেমিক্যাল ফর্মুলা একটু আগে আমি বললাম CaOCl2। অর্থাৎ ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। এটা কি কাজে ব্যবহার হয়? এটা মোটামুটি জীবাণু নাশক হিসাবে ব্যবহার করা হয়, ইউজড অ্যাজ ডিসইনফেক্ট্যান্ট অ্যান্ড ব্লিচিং এজেন্ট। নেক্সট কোশ্চেন, হুইচ মেটাল ইজ স্টোর আন্ডার কেরোসিন অয়েল। অ্যাকচুয়ালি কেরোসিন অয়েলের মধ্যে রাখা হয় কেন? কারণ মোস্ট রিয়াক্টিভ বলে। মোস্ট রিয়াক্টিভ মেটাল যে দুটো আছে সেই দুটো কেরোসিন তেলের মধ্যে রাখা হয়। কি কি দুটো মেটাল? একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে পটাশিয়াম। সোডিয়াম যার সংকেত Na এবং আর একটা হচ্ছে কি বলো? পটাশিয়াম। পটাশিয়াম যার সংকেত হলো কি বলো? K। অর্থাৎ সোডিয়াম আর পটাশিয়াম, এখানে যেহেতু সোডিয়ামই অপশনে আছে তাহলে অপশন সোডিয়ামই হবে। এক্সপ্লেনেশন দেখবো। হাই রিঅ্যাক্টিভিটি, অর্থাৎ সোডিয়াম ইজ এ হাইলি রিঅ্যাক্টিভ অ্যালকাইল মেটাল। ইট রিঅ্যাক্টিভ vigorously with atmospheric oxygen and water per moisture catching fire. Hence it is stored safely under kerosene oil. সোডিয়াম অত্যন্ত সক্রিয় ধাতু। এটি সাধারণ বাতাসে থাকা অক্সিজেন ও জলের সাথে বিক্রিয়া করে আগুন ধরে যায়, তাই একে কেরোসিন ভিজিয়ে রাখা হয়।
কোশ্চেন নাম্বার 15, পিএইচ রেঞ্জ অফ হিউম্যান ব্লাড। তোমরা জানো যে পিএইচ স্কেল বলে একটা স্কেল আছে, যার রিডিং 1 থেকে শুরু করে কত বলো 14 অবধি। যাদের মোটামুটি 7, যাদের পিএইচ স্কেল, তারা না অ্যাসিড না ক্ষার, সেটাকে বলা হয় নিউট্রাল। আর যাদের পিএইচ এর ভ্যালু 1 থেকে 7 এর মধ্যে বিলং করে, তারা অ্যাসিডিক। যাদের পিএইচ 7 থেকে 14 এর মধ্যে, তারা হচ্ছে বেসিক বা বেস। তাহলে আমাদের হিউম্যান ব্লাড কি? হিউম্যান ব্লাড হচ্ছে অবশ্যই হালকা ক্ষারীয়, অর্থাৎ স্লাইটলি বেসিক। তাই তার পিএইচ ভ্যালু কত? 6 তো হবে না, কারণ এটা অ্যাসিডিক নয়। আর এত বেশি নয়, স্লাইটলি হচ্ছে বেসিক, অর্থাৎ 7.35 টু 7.45, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 15। তাহলে কি আমরা এক্সপ্লেনেশনটা দেখবো? হিউম্যান ব্লাড ইজ স্লাইটলি বেসিক বা অ্যালকালাইন, মেনটেন এ ন্যারো অপটিমাল রেঞ্জ, কত বলো? 7.35 টু 7.45, বাই বায়োলজিক্যাল বাফার সিস্টেম ইন দা বডি। অর্থাৎ মানব রক্তের পিএইচ এর মান 7.35 থেকে 7.45 এর মধ্যে থাকে, যা নির্দেশ করে যে রক্ত হলো কি বলো? মৃদু ক্ষারীয়। এরকম তোমাকে আরো অন্যান্য কয়েকটা পিএইচ মনে রাখতে হবে। অ্যাসিড রেনের পিএইচ কত, ভিনিগারের পিএইচ কত, এরকম তোমাকে বেশ কয়েকটা পিএইচ মনে রাখতে হবে। মিল্কের পিএইচ কত, পিওর ওয়াটারের পিএইচ কত, সল্ট ওয়াটার মানে সি ওয়াটারের পিএইচ কত, এগুলো একটু মেমোরাইজ করে রাখতে হবে। কোশ্চেন নম্বর 16, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি ইজ। কিডনির মানে কিডনি বা বৃক্ষের গঠনগত কার্যগত একক কি? তাহলে কিডনি এবং বৃক্ষ নিউরন তো হবে না, কারণ নিউরন বলতে নার্ভ যেটা, এখানে অ্যালভিউলাই বলতে লাংস বা ফুসফুসে। তাহলে আনসার কি হবে? অপশন বি, নেফ্রন। বলছে দ্য নেফ্রন ইজ দ্য বেসিক মাইক্রোস্কোপিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ফিল্টারিং ইউনিট অফ কিডনি। নিউরন ইজ ফর নার্ভাস সিস্টেম, অ্যালভিউলাই ফর লাংস, আর হেপাটোসাইট ফর লিভার। বৃক্কের গঠনগত কার্যগত একক হলো নেফ্রন। এটি রক্ত ছেঁকে বর্জ্য পদার্থ মূর্ত হিসাবে নিষ্কাশন করে। নেক্সট কোশ্চেন নাম্বার 17, টিস্যু রেসপন্সিবল ফর ওয়াটার ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট। অর্থাৎ টিস্যু, কোন টিস্যুটা রেসপন্সিবল, তার যে কি কারণের জন্য না? ওয়াটার ট্রান্সপোর্ট, অর্থাৎ উদ্ভিদে জল পরিবহন করার জন্য দায়ী নিজের কোনটি? আনসার ইজ কত বলো? জাইলেম। তাহলে আনসার কি? জাইলেম। বলছে জাইলেম কলা মূল থেকে শোষণ করা জল ও খনিজ লবণ পাতায় পরিবহন করে। অন্যদিকে ফ্লোয়েম পাতা থেকে খাদ্য উৎপাদন করে সারা দেহে পৌঁছে দেয়। তাহলে জাইলেমের কাজ কি? জল পরিবহন করা, জলের মধ্যে খনিজ লবণ পরিবহন করা। আর ফ্লোয়েমের কাজ কি বলো? পাতা থেকে উৎপন্ন খাদ্য সারা দেহে পৌঁছে দেওয়া। কোশ্চেন নাম্বার 18, ম্যালেরিয়া ডিজিজ ইজ কজড বাই হুইচ প্রোটোজোয়া। অর্থাৎ ম্যালেরিয়া কোন প্রোটোজোয়ার কারণে হয়? অনেক সময় জিজ্ঞেস করে তোমাদের যে ম্যালেরিয়া কিসের কারণে হয়, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গি না প্রোটোজোয়া? তার আনসার অবশ্য প্রোটোজোয়া। এখানে কিন্তু প্রোটোজোয়াটা দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে কোন প্রোটোজোয়া, অর্থাৎ প্রোটোজোয়ার নাম কি। এই যে প্রোটোজোয়া, সেটা হচ্ছে কি বলো? প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের অনেকগুলো ভাগ আছে। প্লাজমোডিয়াম ভাইভাক্স হচ্ছে মোস্ট ডেঞ্জারাস। দেখো, ম্যালেরিয়া রোগটি প্লাজমোডিয়াম নামক এককোষী প্রোটোজোয়ার সংক্রমণে হয়, যা স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে ছড়ায়। প্লাজমোডিয়াম এক্সাম্পল প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাজমোডিয়াম ভাইভাক্স ইত্যাদি। কোশ্চেন নম্বর 19, ফাদার অফ জেনেটিক্স ইজ। অর্থাৎ বংশগতির জনক কাকে বলা হয়? বংশগতির জনক বলা হয় কাকে বলো? গেগর জেহান মেন্ডেলকে। অর্থাৎ মেন্ডেল হচ্ছে বংশগতির জনক। এক্সপ্লেনেশন, উনি কিভাবে আবিষ্কার করেছে? মটর গাছের উপর গবেষণা ও পরীক্ষার মাধ্যমে বংশগতির মৌলিক সূত্র আবিষ্কার করার জন্য গেগর জোহান মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। তাহলে গেগর জোহান মন্ডল laid the foundation of modern genetics through his experiment of কি বলো? পি প্ল্যান্টস।
নেক্সট কোশ্চেন নম্বর 20, এটাই লাস্ট কোশ্চেন। ইটাই ডিজিজ ইজ কজড বাই পয়জনিং অফ, অর্থাৎ ইটাই রোগ কিসের কারণে হয়? ইটাই রোগ ক্যাডমিয়ামের কারণে হয়। অনেক সময় জিজ্ঞেস করে মার্কারির কারণে কি রোগ হয়? আনসার ইজ মিনামাটা। মিনামাটা রোগ কিসের জন্য হয় বলো? মার্কারি। তো ওরকমই ইটাই ডিজিজ কিসের জন্য হয়? ক্যাডমিয়ামের জন্য। এক্সপ্লেনেশনটা আমরা দেখবো। একটা হেভি মেটাল টক্সিসিটি, এটা ইটাই ডিজিজ ওয়াজ কজড বাই কি বলো? ক্যাডমিয়াম। পয়জনিং কোথায়? না জাপানে, লিডিং টু বোন সফেনিং অ্যান্ড কিডনি ফেলিওর। মার্কারি পয়জনিং কোজড বাই মিনামাটা ডিজিজ। ক্যাডমিয়াম ধাতুর বিষক্রিয়ার ফলে ইটাই রোগ হয়, যার ফলে হাড় দুর্বল হয়ে তীব্র ব্যথা দেখা যায়। এবং পারদের কারণে কি রোগ হয়? মিনামাটা রোগ হয়। এটাই ছিল আজকের ডিসকাশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।